হাই বন্ধুরা, 5 নম্বর প্রশ্নটি তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যে কোনো বেঙ্গলি ম্যাথ টিচার তার ইউটিউবে আশা করি এই প্রসেসটি কখনোই শেখায়নি। তাই আজকের এই ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা এই টাইপের প্রশ্ন আলে দেখা মাত্রই তোমরা করতে পারবে। আর একটি কথা, আজকে আমারও এটি ফেভারিট প্রশ্ন হয়ে থাকবে। এটা করানোর জন্য আমিও খুব উৎসাহ আছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। হাই বন্ধুরা, তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাজিকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমরা এই ভিডিওতে মূলত ক্লার্কশিপের সাজেশন নিয়ে কথা বলবো বা এই ভিডিওতে আলোচনা করব। তো আমি একটা কথা বলি বন্ধুরা, দেখো ক্লার্কশিপ থাকুক বা যে কোনো এক্সাম থাকুক, আমাদের কমন পয়েন্ট কি? ম্যাথ থাকবেই থাকবে। তো আমাদের এই প্রশ্নগুলো ক্লার্কশিপের থাকুক বা যেই থাকুক, আমরা যদি অঙ্কের বা আমাদের ম্যাথের যদি কনসেপ্ট শিখি, তাহলে আমাদের কি কাজে লাগবে? যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তাই আমাদেরকে প্রতি ক্ষেত্রে কনসেপ্টগুলো বুঝতে হবে, আমাদের পরীক্ষা যেই থাক না কেন। এবং কনসেপ্টের সাথে সাথে আমাদেরকে শর্ট ট্রিকও শিখে নিতে হবে। যদি আমরা মনে করো কনসেপ্ট না শিখে শর্ট ট্রিকের পিছনে ছুটি, তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেয়, তাহলে আমরা আর করতে পারবো না। তাই আমাদেরকে কনসেপ্ট তো শিখতে হবে, তার সাথে সাথে শর্ট ট্রিকও আমাদের শিখতে হবে। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো আমি এই প্রশ্নগুলো তোমাদের করানোর সময় প্রথমে আমি তোমাদেরকে ডিটেলস করাচ্ছি এবং তারপরে আমি তোমাদেরকে শর্ট ট্রিকে কীভাবে করবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো প্রশ্নে কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত আমাদের বলেছে 10:7 এবং তাদের মধ্যে পার্থক্য বলেছে 105। তাহলে এক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে আমরা প্রথমে কি ধরে নিই? প্রথমের সংখ্যাটি আমরা কত ধরে নিচ্ছি বন্ধুরা? না 10x ধরে নিচ্ছি। এবং পরের সংখ্যা আমরা কত ধরে নিচ্ছি? না 7x ধরে নিচ্ছি। এরপর আমাদের কি বলেছে? তাদের মধ্যে পার্থক্য। পার্থক্যর অর্থ হচ্ছে বিয়োগ, অন্তর, যাকে আমরা বলি ভালো ভাষায়। তাহলে 10x মাইনাস আমাদের 7x ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে? দেখো আমাদের পার্থক্য কত বলে দিয়েছে? 105 বলেছে। এরপর আমাদের কি করতে পারি? এই দুটোর আমরা বিয়োগ করলে পেয়ে যাব 3x ইকুয়াল টু আমাদের 105। এরপর আমরা কি করব? x ইকুয়াল টু বের করব 105 ডিভাইডেড বাই 3। এরপর আমরা যদি কাটি বন্ধুরা, দেখো 3 দিয়ে কাটলে আমরা 3 3 9, আমাদের 10-এর মধ্যে 9 গেলে আমাদের 1 পড়ে থাকছে। 1 আর 5 নিয়ে আমাদের 15 হচ্ছে। আবার 3 দিয়ে যদি আমরা 15 ভাগ করি, 3 5-এ আমাদের 15 হয়ে গেল। অর্থাৎ x-এর মান আমরা কত পেলাম? না 35 পেলাম। এরপর আমাদের কি বের করতে বলেছে দেখো তো বন্ধুরা, সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে আমরা যেহেতু সংখ্যাটি আমরা প্রথমে কত ধরে নিয়েছিলাম? প্রথমের সংখ্যাটি 10x এবং পরের সংখ্যাটি আমরা কত ধরে নিয়েছি? 7x। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এবার যোগ করতে হবে, যেহেতু আমাদের সমষ্টি বলেছে। তাহলে 10x প্লাস আমাদের কত হয়ে যাবে? 7x। এটা আমরা যদি যোগ করি বন্ধুরা কত হবে দেখো তো? আমাদের কত হয়ে যাবে? 17x হয়ে যাবে। এরপর আমরা কি করব? x এর মান আমরা এখানে কি করে দেবো? পুট করে দেবো। 17 ইন্টু আমাদের কত রয়েছে? 35। এটা আমরা কি করব? এবার গুণ করব। তো দেখো আমরা এটাকে যদি গুণ করি, তাহলে আমরা যদি একটু শর্ট ট্রিকে এখান থেকেও ভাবি বন্ধুরা, আমাদের দেখো তো এখানে কত এসেছে? 17। এর অর্থ হচ্ছে x এর মান আমরা যাই পাই না কেন, আমরা 17 যদি আমাদের অপশানে যে অপশানগুলোর মধ্যে আমাদের 17-এর গুণিতক হবে, সেটাই আমাদের উত্তর হবে। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে 17-এর গুণিতক আমাদের এটাও হয় এবং এটা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রসেসটি করতে পারিনি, কারণ দেখো আমাদের 17-এর ক্ষেত্রে দুটি গুণিতক আসছে। তাহলে আমরা কিভাবে করতে পারবো না। তাহলে আমরা দুটোই অপশনের মধ্যে আমাদের নিশ্চয়ই আমাদের একটু ডিটেলস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? এই গুণটা আমরা করতে পারবো। দেখবে তোমরা এই গুণটি করে আমাদের কত হবে? না 5 9 আমাদের 5 হয়ে যাবে। এই যে গুণ করার ট্রিক, সেটা আমি যখন তোমাদেরকে শর্ট ট্রিকে এখন শেখাবো, তখন আমি তোমাদেরকে এই গুণ করারও শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। একটুকু ধৈর্য ধরো। দেখো এটা আমাদের কি হলো? ডিটেলসে আমরা এভাবে করতে পারি। এরপর আমরা যদি বলি যে শর্ট ট্রিকে কীভাবে করব, দেখো আমরা কোনো এক্স বা ওয়াই ধরবো না। আমি প্রথমে বলেছি তোমাদেরকে, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য, ডিটেলস কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে এক্স ওয়াই ধরে করাচ্ছি, নতুবা আমি কখনোই এক্স ওয়াই ধরে করাইনি। তো দেখো আমাদের কি বলেছে? অনুপাতের তাদের পার্থক্য।
তো সেক্ষেত্রে আমরা যদি বন্ধুরা যে এই যে অনুপাত রয়েছে সেই অনুপাতেরই যদি আমরা পার্থক্য নিয়ে নিই, অর্থাৎ আমাদের 10 আর 7 রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে মনে করো, আমরা যদি টোটাল ইউনিটেই ধরি মনে করো অনুপাতের, তাহলে আমাদের পার্থক্য হচ্ছে 3। আর এটা আমাদের অ্যাবসলিউট ভ্যালুতে আমাদের দেখো এটা আমাদের হয় অনুপাতের ভ্যালু অর্থাৎ রেশিও ভ্যালু, এবং এটা আমাদের কি হয় অ্যাবসলিউট ভ্যালু। তো আমাদের রেশিও ভ্যালুতে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি 3 হচ্ছে, কিন্তু আমরা অ্যাবসলিউট ভ্যালুতে আমরা কত দেখতে পাচ্ছি না 105। তো এক্ষেত্রে আমরা যেহেতু এটা অনুপাতের আমরা মান নিয়েছি, সেক্ষেত্রে আমরা যদি অনুপাতে 1 সমান মনে করো 1 অনুপাত সমান বের করি, তা সেক্ষেত্রে আমাদের কি হবে 105 ডিভাইডেড বাই 3 ডাইরেক্টলি করতে পারো। দেখো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, নাহলে এটাও তোমরা ডাইরেক্ট করতে পারবে যে 105, এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে কত করতাম 3 করে নিতাম, তাহলে এখানে আমাদের ভাগটা হয়ে যেত। এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তাহলে 1 অনুপাত সমান আমরা এখনই ভাগটি করলাম, কত পেলাম না 35 পেলাম তো। এরপর দেখো আমাদের কি বলেছে কত না যোগফল বের করতে বলেছে, তাহলে 1 অনুপাত সমান আমরা কত পাচ্ছি, অর্থাৎ 1 ইউনিট অনুপাতে যদি ধরি বন্ধুরা কত পাচ্ছি 35 পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু সমষ্টি বের করতে বলেছে, তাহলে আমাদের সমষ্টি কত হবে দেখো অনুপাতে, এরপর আমরা যদি সমষ্টি করি 10 + 7 আমাদের কত হবে টোটাল না 17 ইউনিট হয়ে যাবে। এটা কিসে বন্ধুরা না অনুপাতে। এরপর আমাদের দেখো কত বলেছে না টোটাল 1 যদি আমরা এখান থেকে কি পেয়েছি 1 অনুপাত সমান 35, তাহলে আমাদের 17 অনুপাত সমান কত হবে, নিশ্চয়ই 35 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা যদি 35 দিয়ে গুণ করি তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। এরপর আমি তোমাদেরকে এখনই বললাম যে আমি এটার গুণ করার শর্ট ট্রিক তোমাদেরকে শিখিয়ে দেবো। মনে করো আমি তোমাদেরকে এক্ষেত্রে কি করতে পারি দেখো, এই যে আমাদের কত রয়েছে না 35 × 17 রয়েছে, সেটাকে আমরা যদি অন্যভাবে করি, এটা আমাদের এদিকে নয় এদিকে নিলে সুবিধা হবে, যেহেতু আমাদের কি রয়েছে দেখো 17 রয়েছে, তারপর আমাদের 35 গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা 35 নিয়ে নিই। তো এক্ষেত্রে আমরা এই 35 যে রয়েছে মনে করো 35, সেটিকে যদি একটু অ্যাডভান্স করে লিখি মনে করো কেমনভাবে দেখো 17 ইন্টু আকারে আমরা লিখতে পারি 30 + 5, তাহলে আমাদের কি সুবিধা হবে, এই যে ডাইরেক্ট গুণ করতে হবে সেটা আমরা কি করতে পারি ছোটভাবে করতে পারি। কি জন্য দেখো আমাদের শূন্য যদি চলে আসে আমাদের গুণ করতেও সহজ হয় এবং ভাগ করতেও, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো 17 × 3 আমাদের কত হয় না 51, আর যেহেতু একটি শূন্য রয়েছে আমরা কি করব বসিয়ে দেব। এরপর আমাদের দেখো 17 × 5 আমাদের কত হয় বন্ধুরা 85 অর্থাৎ 85 হয়। এরপর আমরা যদি এই দুটো যোগ করি আমাদের কত হবে 595 হয়ে যাবে। তো দেখো আমাদের এই গুণটি মুখেই করা যেত, এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এটা আমাদের কি রূপে নিয়ে নিলাম, একটি যোগফল রূপে নিয়ে নিলাম। যখনই তোমাদের এই টাইপের ক্যালকুলেশন আসবে তোমাদেরকে একটু মাথা খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে তোমরা কিভাবে সহজভাবে করতে পারবে যে না একটুকু সময় ব্যয় করে নিজেকে সময়কে বাঁচিয়ে। দেখো আমাদের এক্সামে কি হয় এক্সামে আমাদের কি হয় না টাইম খুবই কম থাকে, যাই তোমাদের পরীক্ষা শেষ হবে বাইরে এসে সবাই বলবে যা আর একটু 10 মিনিট যদি পেয়ে যেতাম তাহলে সব ঠিক করে দিতাম। তো আমাদের যখনই এক্সাম কম্পিটিটিভ এক্সাম হয় আমাদের সম্পূর্ণ চ্যালেঞ্জটা হয়ে যায় সময়ের উপরে। আশা করি এই প্রশ্নটি তোমাদের বোঝা গেছে। এটা দেখো আমি ডাইরেক্ট তোমাদের আবার রিপিট করে দিচ্ছি, এখানেই 3 দিয়ে ভাগ করতাম আমরা কত পেয়ে যেতাম 35, আর একে ডাইরেক্ট আমরা কি করতাম না 17 ইন্টু কত করে দিতাম 35, আমাদের জাস্ট উত্তর হয়ে যেত। এই জাস্ট এইটুকু করা ছিল বন্ধুরা, এত বড় কিছু করার দরকার নেই, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তো চলো পরের প্রশ্নে চলে যাই। আর এই প্রশ্নে কি বলেছে দেখো এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত হবে আমাদেরকে বের করতে বলেছে। এটা ঠিক আগের মতোই প্রশ্ন, তাই আমি এটা তোমাদেরকে আর ডিটেলস করাচ্ছি না, এটা আমি ডাইরেক্ট তোমাদেরকে কি করাচ্ছি শর্ট ট্রিকে করাচ্ছি। দেখো আমাদের একটু যদি প্রশ্নটা লক্ষ্য করি বন্ধুরা কি বের করতে বলেছে যে বি এর বয়স আমাদের কত হবে বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি বি এর আমাদের অনুপাত কত দেওয়া রয়েছে বন্ধুরা দেখো তো 8 দেওয়া রয়েছে, তাহলে আমাদের উত্তর যেটা আসবে বন্ধুরা নিশ্চয়ই আমাদের কিসের গুণিতক হবে
8 এর গুণিতক। কারণ কি, আমরা যেভাবে আমরা প্রথম অঙ্কে ধরেছিলাম, মনে করো প্রথম আমরা কি ধরতাম, মনে করো এ এর বয়স আমরা 5x ধরতাম, বি এর বয়স আমরা কত ধরতাম না 8x। যেহেতু আমাদের 8 আসছে, সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমরা যাই গুণ করি না কেন সেটা আমাদের কি হবে, 8 এর গুণিতক হবে। তাই এটা আমাদের উত্তর মধ্যে কি হবে, 8 এর গুণিতক হবে। তো দেখো আমরা যদি প্রথম অপশনটা লক্ষ্য করি বন্ধুরা, এটা আমাদের 8 এর গুণিতক নয়, এটা আমাদের উত্তর হতে পারে না। যদি বি অপশন লক্ষ্য করি বন্ধুরা, আমাদের কত রয়েছে 8 4 32 হয়, এটা আমাদের উত্তর হতে পারে, বাট এখন আমাদের কনফার্ম নেই। এরপর সি অপশন যদি লক্ষ্য করি, এটা আমাদের 8 এর গুণিতক নয়, এটা উত্তর হতে পারে না। তাহলে আমরা গুণিতক দেখে আমরা দুটি অপশন কি করে দিলাম, এলিমিনেট করে দিলাম। একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, আমাদের প্রশ্ন এখানেই শুরু হয় এবং আমাদের প্রশ্ন এখানে শেষ হয়। আমাদের অনেক স্টুডেন্ট কি করে না, এখান থেকে এই পর্যন্ত প্রশ্নটি পড়ে এবং পড়তে শুরু করে দেয়, এটা কিন্তু ভুল। আমাদের অপশনগুলোকেও লক্ষ্য করা দরকার। তো দেখো এরপর আমরা কিভাবে ডিটেলস করতে পারি, যেহেতু আমি আগের প্রশ্নে কি করেছিলাম, যে বলা ছিল আমি রেশিওর ভ্যালুতেও ওটা প্রয়োগ করেছি এবং অ্যাবসোলিউট ভ্যালুতেও প্রয়োগ করেছি। যে এক্ষেত্রে যেহেতু কি বলেছে এ ও সি এর বয়সের সমষ্টি, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে অনুপাতে দেখব যে এ এবং সি এর বয়সের সমষ্টি কত হচ্ছে 9 আর 5 আমাদের কত হচ্ছে না 14 হচ্ছে। এটা কি অনুপাতে। আমাদের অ্যাবসোলিউট ভ্যালুতে কত বলা রয়েছে, বয়সের সমষ্টি 56 বছর, অর্থাৎ 14 আমাদের অনুপাতে যদি 14 হয়, সেটা আমাদের অ্যাবসোলিউট ভ্যালুতে কত হয় বন্ধুরা 56। তাহলে এক্ষেত্রে আমরা যদি 1 অনুপাত বের করি, আমাদের কত হবে 14 4 আমাদের কত হয় 56 হয়ে যায়। তাহলে 1 ইউনিট সমান আমরা কত, 1 ইউনিট বলবো না, 1 অনুপাত সমান আমরা কত পাচ্ছি না 4। আমাদের যেহেতু বি এর কত রয়েছে দেখো তো বন্ধুরা 8 রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 8 এর সাথে আমরা কত গুণ করব না 4। কেন, আমরা 1 অনুপাত সমান আমরা 4 পাচ্ছি, যেহেতু বি এর অনুপাত কত রয়েছে না 8, তাহলে 8 ইন্টু 4, তাহলে 8 4 আমাদের কত হবে 32 বছর হয়ে যাবে। কার বয়স না আমাদের বি এর বয়স। এভাবেই আমরা শর্ট ট্রিক যদি এই টাইপের প্রশ্ন আসে করব। আশা করি প্রশ্নটা তোমাদের বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 40 কিমি পার আওয়ার বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো আমাদের প্রথমে বলেছে এক ব্যক্তি রয়েছে, সে কিনা 40 কিমি বেগে ঘন্টা বেগে কি করছে, পি থেকে কিউতে যাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য প্রথমে আমি দুটি বিন্দু মনে করো, এখানে পি এখানে আমাদের কিউ রয়েছে। সে কি করছে না, যাবার সময় সে কত কিমি পার বেগে যাচ্ছে বন্ধুরা 40 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। এরপর সে কি করছে দেখো, ফেরার পথে না তার গতিবেগ 50% বৃদ্ধি করছে। অর্থাৎ কার 50%, দেখো যাওয়ার পথে তো সে 40 কিমি পার আওয়ার বেগে গিয়েছে, তার 50% বৃদ্ধি করবে, তাহলে 40 ইন্টু 50। এটা দেখো আমি তোমাদেরকে বারবার বলছি, আমি এখন ডিটেলস করাচ্ছি, এরপরে আমি দেখে দেবো যে তোমরা শর্টভাবে কিভাবে করতে পারবে। যেহেতু এরপর আমাদের 40-এর আমাদের কি করতে হবে 50% বের করতে হবে, তাহলে 40 এবং 50%-এর জন্য আমরা কত লিখি বন্ধুরা, নিচে আমাদের 100 হয়ে যায়। তাহলে দেখো এই শূন্য আবার এই শূন্য কেটে দিলাম, 4 5 আমাদের 20, আমাদের কি হলো গতিবেগ 20 কিমি পার আওয়ার বেড়ে গেল। অর্থাৎ 40 কিমি তো আছেই ফেরার সময়, তার সাথে সাথে আমাদের কত 50% বৃদ্ধি হয়ে আমরা জানতে পারলাম আমাদের গতিবেগ কত হচ্ছে 20% বেড়ে যাচ্ছে। অর্থাৎ ফেরার সময় আমাদের গতিবেগ হবে বন্ধুরা কত কিমি পার আওয়ার না 60 কিমি পার আওয়ার। এটা আমাদের ফেরার পথে আর এটা আমাদের যাওয়ার পথে। এরপর আমাদের সমগ্র পথের কি বলেছে, যাত্রাপথের গড় বের করতে বলেছে। আমাদের গড় বের করার সময় যদি আমাদের ডিস্টেন্স কি বন্ধুরা সেম থাকে, একই থাকে, অর্থাৎ আমাদের ডিস্টেন্স কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের যে দূরত্ব সেটি যদি কনস্ট্যান্ট থাকে, সেটি আমাদের আলাদা সূত্র। কিন্তু অনেকে আমাদের পরীক্ষায় কি করে না, এই দুটোকে যোগ করে দেয়, 40 + 60 আমাদের 100 হয়ে যাবে এবং 2 দিয়ে ভাগ করে দেবে, আমাদের 50 উত্তর করে চলে আসবে। কিন্তু এটা ভুল। দেখো কিভাবে, আমাদের যদি ডিস্টেন্স কি বললি বন্ধুরা তোমাদেরকে, ডিস্টেন্স আমাদের যদি কি থাকে কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের দেখো এক্ষেত্রে আমাদের পি থেকে কিউ পর্যন্ত আমরা এক গতিবেগে গেলাম এবং কিউ থেকে পিতে ফিরে এলাম, আমাদের যে দূরত্ব ডিস্টেন্স তো একই ছিল, তাই তো। তাই আমাদের সূত্রটা কি হয় বন্ধুরা, মনে করো এক্ষেত্রে প্রথমে হয়ে যাবে 2 ইন্টু আমাদের যাওয়ার সময়ের যে গতিবেগ ইন্টু যে ফেরার সময়ের যে গতিবেগ সেটি হবে, এবং নিচে আমাদের কত হবে, এই যে 40 + 60 এটা আমাদের হয়ে যাবে 100।
এরপর দেখো আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। আমাদের কি পড়ে থাকছে উপরে 2 4 আমাদের 8 এবং 8 চোখ আমাদের 48, অর্থাৎ আমাদের সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ আমাদের কত হয়ে যাবে 48 কিমি পার আওয়ার বেগে। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন সি নাম্বার হচ্ছে। এটা আমাদের কি গেল বন্ধুরা, আমরা যদি ডিটেলসে করি। এরপর তোমরা বলবে যে আমরা সঠিক কিভাবে করবো স্যার, তাহলে তোমরা দেখো যেহেতু এই ক্ষেত্রে আমাদের কি করছে 50% বৃদ্ধি করছে, তাহলে এখানেই আমরা যদি 50% বৃদ্ধি করে দিই তাহলে আমাদের কি হবে, দেখো আমাদের যাওয়ার সময় আমাদের থাকছে 40। তাহলে তোমাদেরকে ডাইরেক্ট এত কিছু না লিখে আমাদেরকে কি লিখতে হবে, দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি। আমাদের যেহেতু আমাদের সূত্রের মধ্যে 2 অলরেডি থাকে, এক্ষেত্রে আমাদের যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 40, তাহলে আমরা 40 লিখে নিলাম। এরপর আমরা যদি 50% বৃদ্ধি করি বন্ধুরা, দেখো তো আমাদের কত হবে 40 50% অর্থাৎ কত অর্ধেক, তাহলে 40 অর্ধেক হচ্ছে কত না 20, তাহলে 40 আর 20 আমাদের কত হয়ে যাবে 60। তো সেই ক্ষেত্রে আমরা কি করব 60, আর নিচে আমাদের কত হয়ে যাবে 100। আমার বলার উদ্দেশ্য আমরা এত কিছু না করে আমাদের ডাইরেক্ট এই লাইনটা লিখলেই যথেষ্ট। এরপর আমরা কাটাকাটি করে দেখলাম আমাদের কত হচ্ছে 48 উত্তর হয়ে যাচ্ছে। এভাবেই তোমরা পরীক্ষায় এলে তোমরা করতে পারবে। আশা করি প্রশ্নটি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 6 7 8 না 9 আমাদেরকে বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্নে আমরা মনে করো কোনো একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাকে আমরা কি দ্বারা ভাগ করেছি বন্ধুরা 175 দ্বারা প্রথম ভাগ করেছি। তো এই যে আমাদের 175, সেক্ষেত্রে আমাদের কিছুই কাজে লাগবে না, এটা আমরা ইংরেজিতে বলি রেড হেরিং, অর্থাৎ এই প্রশ্নের সাথে এই 175 আমাদের কোনো রিলেশন নাই, এটা আমাদের দরকারই হবে না, প্রয়োজনই হবে না। তাহলে কিভাবে আমরা উত্তর বের করতে পারি, যেহেতু আমরা মনে করো 175 দ্বারা যদি ভাগ করি আমাদের ভাগশেষ কত থাকছে বন্ধুরা 132 থাকছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলতে পারি, আমরা যদি মনে করো 25 দ্বারা সেই সংখ্যাটিকে ভাগ করি, সেই ক্ষেত্রেও তো আমাদের যে ভাগশেষ আমাদের 132 হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমাদের মনে করো 132 ভাগশেষ থাকবে, সেটাকে তো আমরা নিশ্চয়ই আবার কত দ্বারা ভাগ করব 25 দ্বারা ভাগ করব। তো এটার অর্থ হচ্ছে শর্ট প্রসেস যদি বলি বন্ধুরা, এই প্রশ্নটা কিভাবে করবে না, এটার প্রয়োজন হবে না, বাকি যে ভাগশেষ থাকবে সেটাকে আমরা কি করব, পরে আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করি সেটি দিয়ে আমরা কি করব ডাইরেক্ট এটাকে ভাগ করে দেব। তাহলে 25 দ্বারা যদি আমরা ভাগ করি বন্ধুরা, আমরা দেখো তো এক্ষেত্রে আমরা কি পাই 25 5 আমাদের কত হয়ে যায় বন্ধুরা 125 হয়। এরপর আমরা যদি বিয়োগ করি আমাদের কত হবে না 7। তাহলে এক্ষেত্রে আমরা কত ভাগশেষ পাচ্ছি না 7 ভাগশেষ পাচ্ছি। দেখো আমাদের কোন অপশনে রয়েছে না বি অপশনে রয়েছে। তো তোমাদের যদি পরীক্ষা আসে, তোমরা না কিছু করে মনে করো এই 175-এর সাথে কিছু না করে ডাইরেক্ট যে পরের সংখ্যা থাকবে মনে করো ভাগশেষ থাকবে, সেটিকে পরের যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলবে সেটি দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবে, আমাদের উত্তর এসে যাবে যে ভাগশেষ কত থাকবে। আশা করি প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নে কি বলেছে, এটা দেওয়া রয়েছে এর সরলতম মান নির্ণয় করতে বলছে। তোমরা দেখে ভাববে এই প্রশ্নটি যে দশমিকের গুণ বা যোগ বিয়োগ করার একটি প্রশ্ন, কিন্তু এটা কখনোই যে দশমিকের যোগ বিয়োগ গুণ করার প্রশ্ন নয়। এটা আসলে আমাদের একটি প্রশ্ন হচ্ছে যেটি আমরা কি পাই বন্ধুরা, যে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, যে সূত্র আমরা জানি বীজগাণিতিক, সেই আমাদের যে সূত্র এখানে কাজে লাগে সেই আমাদের এই প্রশ্নটির ক্ষেত্রে ব্যবহার হবে। এটা কখনোই দশমিকের প্রশ্ন নয়, এটি একটি জাস্ট তোমাদের বীজগাণিতিক সূত্রের কতটা ধারণা রয়েছে সেটির একটি প্রশ্ন। দেখো আমি তোমাদেরকে প্রথমে এটা সাজিয়ে লিখে দেখাচ্ছি, তারপর কোন সূত্রের মধ্যে আসছে তোমরা কেটে যাবে, মাত্র 2 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করতে পারবে। তো দেখো আমাদের যেহেতু মনে করো কোনো সংখ্যা যদি আমাদের x থাকে, তো আমরা কি করি x ইন্টু এক্স যদি আমাদের 3 বার হয়, সেটিকে আমরা কি রূপে লিখি বন্ধুরা x কিউ রূপে লিখি। তো একইভাবে আমাদের দেখো এখানে কি রয়েছে 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 2.3 তার হোল কিউ লিখতে পারি, তাই তো। এরপর দেখো আমাদের কত রয়েছে 0.027, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের যেহেতু এক্ষেত্রে মাইনাস আছে লিখে নিচ্ছি যে 0.3-এর
হোল কিউব লিখতে পারি কিনা দেখো, আমাদের 3-এর কিউব কত হয় না 27, যেহেতু আমাদের দশমিকের কিউ রয়েছে তাহলে আমাদের কি হবে দশমিকের, আমাদের যে দশমিকের উপরে কিউ রয়েছে তাহলে নিশ্চয়ই আমাদের দশমিকটি 3 ঘর এগিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা অলরেডি আছে, তাহলে একটি সংখ্যা নেই, সেক্ষেত্রে আমি একটি শূন্য নিয়ে নিচ্ছি, তারপর আমি কি করছি 0। তাহলে দেখো আমাদের এটার মানেই রয়েছে এটা, কিন্তু আমরা কি করলাম না একটু লেখার ধরনটা পাল্টে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা উপরের মানগুলোর পেয়ে গেছি যে আমরা কিভাবে সাজাতে পারি। এরপর আমরা যদি লক্ষ্য করি নিচের মানগুলো আমরা কিভাবে সাজাতে পারি, দেখো এটা আমাদের দুবার রয়েছে অর্থাৎ আমাদের স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 2.3-এর স্কোয়ার হবে। এরপর দেখো এটা আমাদের কি হবে প্লাস, আমরা এটাকে লিখতে পারি 2.3 ইন্টু 0.3 লিখতে পারি। তো বন্ধুরা দেখো এটা আমরা যদি লিখি তাহলে আমাদের কত আসবে না 0.69 এসে যাবে। এরপর আমাদের একইভাবে কত রয়েছে 0.09, আমাদের কার স্কোয়ার হয় না 3-এর, তো সেটাকেও আমরা কি লিখতে পারি 0.3-এর স্কোয়ার কি করতে পারি লিখতে পারি। দেখো আমাদের অলরেডি সাজানো হয়ে গেছে। এরপর এটা তোমরা যদি জানো যে বীজগাণিতিক কোন সূত্রের মধ্যে আসছে তাহলে তোমরা সহজেই মাত্র 2 সেকেন্ডে করতে পারবে। তো দেখো আমি তোমাদেরকে ডিটেলস করাচ্ছি, তারপরে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে তোমরা শর্টে কিভাবে বুঝতে পারছে, বুঝতে পারতে যে কিভাবে আমাদের ওই সূত্রের মধ্যে আসছে। তো আমরা উপরে যদি দেখি বন্ধুরা, এরপর আমি তোমাদেরকে এবি দিয়ে রিলেট করাচ্ছি। দেখো আমাদের উপরে মনে করো এ সমান আমরা কত ধরে নিচ্ছি, এখানে আমি লিখে নিচ্ছি এ সমান আমরা 2.3। এরপর আমরা বি সমান কত ধরে নিচ্ছি না 0.3। তাহলে এ কিউ মাইনাস আমাদের কি হয়ে যাবে বি কিউ। দেখো এর মান আমরা এটা ধরেছি এবং বি এর মান এটা, এর কিউ এবং বি এর কিউ। নিচে আমাদের কত হবে দেখো এ স্কোয়ার, এরপর আমাদের কি রয়েছে প্লাস এ বি, দেখো কি রয়েছে এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে। এরপর আমরা কি করতে পারি উপরের আমরা এ কিউ মাইনাস বি কিউর যে সূত্র হয় সেটি আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের কি হবে দেখো নিচের যে টার্মসটা আছে বন্ধুরা সেটি কেটে যাবে। কিভাবে দেখো এ কিউ মাইনাস বি কিউ আমাদের কি হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর আমাদের নিচে কি রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর দেখো আমাদের কি হবে না এটা আমাদের কেটে যাবে। তাহলে আমাদের ফাইনালি কি পড়ে থাকবে না এ মাইনাস বি পড়ে থাকবে। তাহলে দেখো আমাদের এ মাইনাস বি যদি এরপর আমরা করি, এর মান আমরা কত জানি বন্ধুরা না 2.3, এবং বি এর মান কত জানি না 0.3। এরপর আমরা যদি এটা বিয়োগ করি আমাদের ফাইনালি উত্তর কত হয়ে যাবে না 2। দেখো আমাদের কোন অপশানে রয়েছে না বি অপশানে রয়েছে। এটা আমি দেখো আমাদের এই যে মনে করো যে দশমিকের প্রশ্ন, এটা কি কাজে লাগলো? কিছুই কাজে লাগলো না। আমাদের কিসের কনসেপ্ট কাজে লাগলো না বীজগাণিতিক সূত্রের প্রয়োগের কাজে লাগলো। তো এটা তোমরা কখন বুঝতে পারবে, তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে যে বীজগাণিতিক সূত্রের মধ্যে কিভাবে আসছে, তখনই তোমরা বুঝতে পারবে। দেখো আমি কিভাবে বুঝে গেছি বন্ধুরা, আমি বলবো না, তোমাদেরকে আমি যদি কিভাবে বুঝাচ্ছি তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি আছে, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা কিভাবে করবে দেখো ডাইরেক্ট তোমরা লিখতে পারবে যেটা আমাদের এ কিউ হচ্ছে, এটা আমাদের বি কিউ হচ্ছে। এক্ষেত্রে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে এর মান কি হচ্ছে এবং বি এর মান কি হচ্ছে তোমাদেরকে সাইডে জাস্ট লিখে রাখতে হবে। দেখো একের মান হচ্ছে 2.3 এবং বি এর মান হবে, দেখো এটা আমরা বি এর মান করতে হবে। তাহলে এটা কার কিউ হয় আমাদের 27, কার কিউ হয় 3-এর কিউ। আর যেহেতু দশমিক কটি সংখ্যার আগে রয়েছে 3টি, তাহলে আমাদের তো কিউর ক্ষেত্রে আমাদের কি হয় 3টি সংখ্যা আগে হয়, তাহলে বি এর মান আমাদের নিশ্চয়ই 0.কি হয় না 3 হবে। যদি এটার কিউ করি তাহলে আমাদের এই 0.027 এসে দাঁড়াবে। তাহলে এই এর মান এবং বি এর মান যদি বের করতে পারো তারপরে তোমরা নিচেই দেখতে পারবে যেটা আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যে দুটো টার্মস সেটা আমাদের কেটে যাবে। এরপর আমাদের পড়ে থাকবে না শুধু কি পড়ে থাকবে এ মাইনাস বি টার্মসটা আমাদের পড়ে থাকবে। তাহলে আমাদের এ মাইনাস বি করলেই উত্তর হয়ে যাবে। এটা তোমাদের মাইন্ডের মধ্যে থাকার কথা। যদি বারবার প্র্যাকটিস করো তোমাদেরও মাইন্ডের মধ্যে গেঁথে যাবে যে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি। তো দেখো এভাবেই করলে তোমরা পরীক্ষায় সহজেই করতে পারবে। আশা করি প্রশ্নটি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই।
এবার এই প্রশ্নে কি বলেছে দেখো, যদি 5, 7, 9 স্টার 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে কি বসবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এই প্রশ্নে আমাদেরকে ডাইরেক্টলি 11 যদি বিভাজ্যতার নিয়ম বলি সেক্ষেত্রে আমাদের যাচাই করতে চেয়েছে যে তুমি 11 বিভাজ্যতা জানো কি না। তো আমাদের 11 বিভাজ্যতার নিয়ম হয় বন্ধুরা, আমরা একটি সংখ্যা বাদ দিয়ে যোগ করব এবং দুটি পেয়ার গঠন করব এবং সেই দুটি পেয়ারকে আমরা বিয়োগ করে দেখব, যদি বিয়োগফলটি আমাদের 0 বা 11 গুণিতক হয় তাহলেই আমরা সেই সংখ্যাটিকে বলতে পারবো যে 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, না হলে আমাদের লেখার প্রয়োজন হবে না। আমাদের স্টার এবং 2 রয়েছে। এক্ষেত্রে আমি কি বললাম প্রথমে তোমাদের বন্ধুরা, একটি সংখ্যা আমরা ছেড়ে ছেড়ে যোগ করব। তাহলে আমাদের 5-এর সাথে আমরা 9 যোগ করব, তারপর আমরা কি যোগ করব না 2 যোগ করব। দেখো 5-এর সাথে আমরা যদি 9 যোগ করি আমাদের 14 হবে এবং 14-র সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে 16। তাহলে আমরা প্রথম পেয়ার কত পাচ্ছি বন্ধুরা, যোগ করে 16। এরপর আমাদের কি করতে হয় না বিয়োগ করতে হয় কি এরপর আমরা অপোজিট যে নাম্বারগুলো রয়েছে সেগুলো যোগ করব। তো দেখো অপোজিট আমাদের নম্বর কত রয়েছে 7 এবং স্টার। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 7-এর সাথে আমাদের কত যোগ করতে হবে না স্টার। এরপর আমরা দেখব যে স্টারের জায়গায় আমরা কি আমাদের বসালে আমাদের এই যে 16-র সাথে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের 0 আসবে, নতুবা 11-র কিছু গুণিতক আসবে। তো দেখো আমরা যদি অপশানগুলো চেক করি, আমি তোমাদের অপশান চেক করার কোনো প্রয়োজন হবে না, তোমাদের পরীক্ষায় তোমরা ডাইরেক্ট এখান থেকে দেখতে পাবে যে আমাদের যদি 9 বসাই তাহলে 9 আর সাথে আমাদের 16 হচ্ছে, আর 16 যদি বিয়োগ করি তাহলে আমাদের 0 হচ্ছে। এটাই আমাদের উত্তর। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য অপশানগুলো চেক করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি প্রথম ক্ষেত্রে আমাদের অপশানে 3 রয়েছে, যদি আমরা 3 এক্ষেত্রে আমরা যদি স্টারের জায়গায় 3 বসাই সেক্ষেত্রে কি হবে, 7 আর 3 আমাদের 7 আর 3 কত হয়ে যাবে বন্ধুরা 10। আর আমরা যদি 16 থেকে 10 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কত আসবে 6, যেটি আমাদের 11 গুণিতক নয় এবং 0 হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমাদের এ অপশান হবে না। এরপর আমরা যদি বি অপশান করি তাহলে দেখো আমাদের সাথে সাথে বন্ধুরা কত হয়ে যাবে না 14। 16 থেকে আমরা যদি 14 বাদ দিই তাহলে আমাদের 2 থাকবে, এটা আমাদের 0 হচ্ছে না এবং 11 গুণিতকও হচ্ছে না। তাহলে এই অপশান আমাদের হবে না। এক্ষেত্রে যদি আমরা 11 বসাই বন্ধুরা তাহলে আমাদের কত হবে, দেখো 11 সাথে আমাদের কত হয়ে যাবে না 18 হয়ে যাবে, আর 18 করতে গেলে আমাদের কত আসছে -2। তাহলে এটা আমাদের 0 হচ্ছে না আর 11 গুণিতক হচ্ছে না। তাহলে আমাদের ফাইনালি আমরা দেখলাম যদি 9 বসিয়ে দিই বন্ধুরা তাহলে আমাদের কত হবে, দেখো 16 মাইনাস ক্ষেত্রে 7 প্লাস 9 কত হবে 16, আর 16 বিয়োগ করে আমরা কত পাই না 0 পাই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দুটি আমরা পেয়ার বানিয়েছিলাম সেই পেয়ারের বিয়োগফল কত হচ্ছে না 0 হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের সংখ্যা রয়েছে, তো এই স্টারের জায়গায় যদি আমরা কত বসাই বন্ধুরা 9 বসাই সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটি সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো একই টাইপের আরেকটি প্রশ্ন, এটারও আমাদের সরলতম মান বের করতে বলেছে। তো দেখো এটা আমরা কিভাবে করব, প্রথম আমাদের কি রয়েছে বন্ধুরা 0.2 প্লাস 0.2। সেক্ষেত্রে আমরা যদি এই প্রথম দুটি টার্মসকে যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি বন্ধুরা 0.4 পাচ্ছি। এরপর দেখো আমাদের কি রয়েছে, আমরা বদমাশ রুল অনুযায়ী আমাদের কি জানি প্রথমে আমাদের ভাগ করতে হবে, তারপরে আমাদের গুণ, তারপরে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দেখো এই দুটোর মধ্যে কি রয়েছে না ভাগ রয়েছে। তাহলে 0.2 দিয়ে যদি আমরা 0.2কে ভাগ করি তাহলে আমাদের কত পেয়ে যাব না 1 পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি মাইনাস আমাদের এই মানটি কত হয়ে যাবে 1। এরপর আমাদের কত রয়েছে দেখো গুণিত, এটা যদি আমরা 0.2 ইন্টু 0.2 আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে, দেখো প্রথম আমাদের গুণ করতে হবে তারপরে দশমিক আমাদের মনে করো যত সংখ্যার আগে আমাদের দশমিক থাকবে আমরা কি করব না ততক্ষণ আমরা দশমিকটা এগিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো 2 আমাদের উত্তর হয়ে যাবে 4 এবং আমাদের দশমিক
এখানে আমাদের একটি সংখ্যার আগে রয়েছে এবং এক্ষেত্রেও আমাদের একটি সংখ্যার আগে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের দশমিক ক ঘর এগিয়ে যাবে? এখানে এক ঘর এবং এখানে এক ঘর, 2 ঘর। তাহলে যেহেতু আমাদের দুটি সংখ্যা নেই সেক্ষেত্রে আমরা কি করব না একটি শূন্য নিয়ে নেব, তারপর আমরা দশমিক দিয়ে দেবো। যেহেতু আমাদের দেখতে একটু অড লাগছে তার জন্য আমরা কি করব, আগেটাতেও একটি শূন্য বসিয়ে দেবো। এরপর আমরা কি করব, এক দিয়ে যদি আমরা কোনো মানে যে কোনো সংখ্যাকে, আমাদের পৃথিবীর যে কোনো সংখ্যা থাক না কেন, আমরা এক দিয়ে গুণ করলে আমরা সেই সংখ্যাটাই ফিরে পাই। তাহলে আমাদের কত হবে ফাইনালি 0.4 মাইনাস আমাদের কত হয়ে যাবে না 0.04। এটা আমরা যদি বিয়োগ করি বন্ধুরা আমাদের কত হয়ে যাবে দেখো 0.36 উত্তর হয়ে যাবে। দেখো কিভাবে আমরা 0.4, এরপর আমরা কি বিয়োগ করবো এর থেকে না 0.04 বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি কি হয়, আমাদের উপরে কিছু নেই মানে আমরা শূন্য ধরে নিতে পারি। তাহলে আমরা 4 আছে আমাদের উপরে, যেহেতু শূন্য তাহলে আমরাকে 10 ধরতে হবে। তাহলে 4-এর থেকে আমরা যদি বিয়োগ করি কত হবে না 6, হাতে রেখে এখানে চলে এলো। এরপর আমরা যদি 4 বিয়োগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে 3, আর এদিকে দশমিক রয়েছে। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 0.36 আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এটা আমাদের অনেকটাই সহজ প্রশ্ন ছিল, এটা তোমরা সবাই পারতে। দেখো আমি একটা কথা বলি, প্রতি ক্ষেত্রে তো একই রুল আসবে না। এটার ক্ষেত্রে যদি তোমরা সূত্র প্রয়োগ করো, কি সূত্র প্রয়োগ করবে? কিছুই তো সূত্র প্রয়োগ হবে না এক্ষেত্রে। তাই একটু ভেবে বুঝে প্রশ্নগুলো করবে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এটা একটি রুটের প্রশ্ন। এবার আমি যদি তোমাদেরকে রুট এলিমেন্ট করার কথা বলি বন্ধুরা, তাহলে আমরা দুভাবে রুট এলিমেন্ট করতে পারি। তোমাদেরকে আমি একটি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। দেখো আমাদের মনে করো রুট কি রয়েছে না 81 রয়েছে। এটি আমরা কিভাবে এলিমেন্ট করতে পারি, দুভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রথম প্রসেস হচ্ছে এটিকে আমরা কি করব না দুটি গুণফল আকারে লিখে নেব। মনে করো কিভাবে লিখতে পারি, 9 গুণিত 9। তো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে 81 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কি হয় না রুটটি চলে যায়, আর তার বদলে আমাদের কত হবে একটি 9। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যে দুটি 9-এর পরিবর্তে একটি 9 হয়ে যাবে এবং রুটটি আমাদের উঠে যাবে। এই গেল আমাদের 1 নম্বর প্রসেস। এবং 2 নম্বর প্রসেস যদি বলি, আমাদের যে রয়েছে আমাদের 81, সেটিকে আমরা কি করতে পারি না কিছুর স্কোয়ার রূপে লিখতে পারি। না আমাদের 81 কার স্কোয়ার হয় বন্ধুরা, যদি বলি আমাদের কত হয় 9-এর স্কোয়ার। অর্থাৎ আমরা কি করতে পারি 9-এর স্কোয়ার করতে পারি। এরপর আমরা কি করতে পারি, দেখো একে আমরা কি করব যে 9-এর যে স্কোয়ার রয়েছে আমাদের স্কোয়ারটা চলে যাবে এবং রুটটি উঠে যাবে। অর্থাৎ আমাদের উত্তর কত হবে 9। দেখো দুটি একই জিনিস, কিন্তু আমাদের যদি একটি বেসিক ক্লিয়ার না থাকে, কিছু বাচ্চার বেসিক ক্লিয়ার থাকে না, তার জন্য আমি এটা তোমাদেরকে বলে রাখলাম। এটাই আমাদের প্রোডাক্ট রূপে তো লিখতে পারি, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, দেখো আমাদের যেহেতু এই রুটটি অলরেডি মনে করো এটা ওভার রুট রয়েছে, অর্থাৎ এটির উপরে ভিতরে এই রুটটি রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এটার মান নির্ণয় করা, তারপর আমরা যোগ করব, তারপরে আমাদের যে সর্বশেষ রুট রয়েছে সেটাকে আমরা কি করব সমাধান করব। তো দেখো আমাদের প্রথম রুটটি কি রয়েছে বন্ধুরা, আমি জাস্ট লিখে নিচ্ছি 0.02। এরপর আমরা এটাকে কি লিখতে পারি বলো তো, আমি তোমাদেরকে এই যে আমাদের স্কোয়ারের প্রসেস যদি করি তাহলে আমাদের শর্টে হবে। কিভাবে দেখো তোমরা বুঝতে পারো দেখেই যে আমাদের 49 কার স্কোয়ার হয় না 7-এর। তাহলে সেক্ষেত্রে আমাদের 7-এর স্কোয়ার হবে। এরপর প্রশ্ন হচ্ছে যে দশমিক আমরা ক ঘর আগে এগিয়ে আনবো। দেখো এটা আমাদের হল দিয়ে রাখলে তোমাদেরকে বোঝানোর জন্য। এক্ষেত্রে দেখো আমাদের দশমিক যেহেতু 4 ঘর আগে আছে, যেহেতু স্কোয়ার আমাদের ডবল হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 4 ঘরের থেকে 2 ঘর কম করব। তাহলে আমাদের কি হবে, একটি সংখ্যা অলরেডি আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কত হবে দুটি সংখ্যার আগে দশমিকটি হয়ে যাবে। এই শূন্যটা যদি বলি আমি কি জন্য দিয়েছি না আমাদের খারাপ লাগবে দেখতে, তার জন্য। তাহলে দেখো আমাদের এটার মান কত হয়ে গেল না 0.07-এর স্কোয়ার হয়ে গেল, কার মান না এটার মান। এরপর আমাদের যেহেতু আমি একইভাবে বলেছি যদি স্কোয়ার থাকে আমাদের রুটটি কি হবে উঠে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের কি হবে, এই রুটটি আমাদের কি হবে উঠে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো বন্ধুরা 0.02 প্লাস 0.07। এরপর আমরা যদি এই দুটোকে যোগ করি, দেখো বন্ধুরা আমাদের মুহি আমাদের কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। তাহলে 0. কি হয়ে যাবে 09। এটা অনেক বড় হয়ে গেছে, হনুমানের নেজের মতো, সরি। তাহলে এরপর আমরা এটাকে কি করতে পারি, দেখো এটিকে আমরা কি করতে পারি স্কোয়ারের ফর্মে লিখতে পারি। তাহলে আমাদের 9 কার স্কোয়ার হয় না 3-এর, তাহলে সেক্ষেত্রে আমরা 3 লিখে নিলাম। এরপর আমরা কি করতে পারি, যেহেতু আমাদের দশমিক এক্ষেত্রে কটি সংখ্যার আগে রয়েছে, দুটি সংখ্যার আগে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের যখন আমরা বর্গই লিখবো তা আমাদের একটি সংখ্যার আগে হয়ে যাবে। তাহলে 0.3-এর আমাদের কত হয়ে যাবে স্কোয়ার। এরপর এই যে আমাদের স্কোয়ার সেই আমাদের রুটটি তুলে দেবে। তাহলে আমাদের ফাইনালি কত আসবে 0.3
3। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে 0.3। কোন অপশানে রয়েছে না সি অপশানে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।